নমস্কার, আমি শিল্পা। গল্পের আসরে আপনাদের জানাই স্বাগত। তো চলুন আজকে শুরু করা যাক নতুন গল্প। আজকে নিয়ে চলে এসেছি আমি নতুন গল্প সহযাত্রিনী। নিহার রঞ্জন গুপ্তের লেখা সহযাত্রিনী গল্পটি আজকে আমি পাঠ করে শোনাতে চলেছি। তো চলুন শুরু করা যাক গল্পটি শুরু করার আগে অবশ্যই বলে ফেলি, গল্পটি যদি শুনে ভালো লেগে থাকে আপনাদের, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভৌতিক বা প্রেতের কোনো অস্তিত্ব আছে কি না সে সম্পর্কে আজও আমি যথেষ্ট সন্দেহহীন। তথাপি সেবার আমার ট্রেনের কামরায় রাত্রে যে ঘটনাটা ঘটেছিল সেটি আপনাদের আজ বলছি, কারণ আজও আমি ব্যাপারটার কোনো মীমাংসা খুঁজে পাইনি। মনে হয়েছে কখনো হয়তো ব্যাপারটা আগাগোড়াই একটা উর্বর মস্তিষ্কের স্বপ্ন, কিংবা আমার মনের ভুল। আবার এও মনে হয়েছে স্বপ্নটা যদি ভুলই হবে তাহলে এত ডিটেলসে সবকিছু মনে আছে কি করে। কিন্তু তাহলেও আমি কোনো যুক্তি দিয়ে সেটাকে গ্রহণ করতে আজও পারিনি। জামশেদপুর থেকে ফিরছি, গ্রীষ্মের রাত। রাউরকেল্লায় টাটা কোচে আগে থাকতেই এসির একটা কূপ রিজার্ভ করা ছিল আমার ও আমার এক বন্ধুর জন্য। শেষ মুহূর্তে সে এলো না, আমি একাই রইলাম। রাত 10টা নাগাদ খাওয়া দাওয়া করে এসে বাড়িতে শুয়েছিলাম। ট্রেন ছাড়বে রাত 12টার পর। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না, এবং কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ এক সময় ঘুম ভেঙে গেল। ট্রেন চলছে তখন। কামরার মধ্যে মৃদু নীলাভ বাতিটা জ্বলছে। স্বপ্নের মতো যেন একটা কালো অন্ধকারের লুকোচুরি। ট্রেনটা কখন ছেড়েছে টের পাইনি। আবার ঘুমাবো বলে চোখ বুজবার চেষ্টা করি, কিন্তু কেন পারি না জানি না। এবং কেন যেন মনে হয় কূপের মধ্যে আমি একা নেই। তবে কি বন্ধু আমার ঘুমাবার পর কূপের মধ্যে উঠে এসেছে ট্রেন ছাড়বার আগে? কিন্তু সঙ্গে সঙ্গে আলোটা জ্বাললাম, উপরের বার্থের দিকে তাকালাম, কিন্তু কই, কেউ যে নেই। বার্থটা শূন্য। আমারই মনের ভুল মনে করে আলোটা নিভিয়ে শুয়ে পড়লাম। আবার সেই নীলাভ আলো কূপের মধ্যে, কিন্তু কেন যেন মনে হচ্ছে কেউ আছে কূপের মধ্যে। দেখতে পাচ্ছি না কাউকে, কিন্তু স্পষ্ট অনুভব করছি কোনো দ্বিতীয় প্রাণীর উপস্থিতি। শুধু তাই নয়, কেমন একটা মৃদু মিষ্টি সৌরভ যেন নাসারন্ধ্রে প্রবেশ করে। মিষ্টি কোনো ফুলের মৃদু সৌরভ যেন। কিন্তু সেই কূপের মধ্যে দ্বিতীয় আর কোনো প্রাণী নেই। একটু আগেই দেখেছি। কূপের দরজাটাও বন্ধ। তবু যেন মনে হয় আশ্চর্য আরো কেউ এই মুহূর্তে কূপের মধ্যে আমার আশেপাশে আছে। চোখ মেলে চেয়ে দেখি কে যেন অত্যন্ত মৃদু নারী কণ্ঠে বলল, একটু উঠে বসুন না। কে? আমাকে একটু বসতে দিন না। কই, কোথাও তো কেউ নেই, কাউকেই তো দেখতে পাচ্ছি না। তবে কে একটু কথা বললে? কই, একটু উঠে বসুন না। কেমন যেন বোকার মতোই এবারে উঠে বার্থের উপরে বসলাম। এবার স্পষ্ট মনে হলো কে যেন ঠিক আমার পাশেই আমার শয্যার উপর উপবেশন করলো। ধন্যবাদ। এদিক ওদিক তাকায় আবার। এক কাজ করুন না, ইচ্ছে করলে উপরের বার্থে উঠে আপনি শুয়ে পড়ুন, বার্থটাও খালি আছে।
কোনো জবাব আমি দিই না। ঘরের মৃদু নীলাভ আলোটা যেন ক্রমশ একটু একটু করে কমে আসছে। ইলেকট্রিক ফেল করছে নাকি? ট্রেনের আলোর মধ্যে মাঝে মধ্যে কম বেশি হয়তো হয়, তাই একটু মৃদু খসখস সারের শব্দ যেন ঠিক পাশেই শুনতে পেলাম। কি হলো? ঘুমাবেন না? না, ঘুম আসছে না বুঝি? না, তবে মনে হলো এবার যেন অন্ধকারে অস্পষ্ট পাশেই দেখতে পাচ্ছি একজন বসে আছে। নিশ্চয়ই তাহলে কেউ উঠেছেন, কিন্তু কন্ডাক্টর আমি একা, একজন পুরুষ এই কূপের মধ্যে আছে যেন প্রবেশ করতে দিল কি করে? তাতে কি হয়েছে? সাপ সাপ বলে উঠে আমার সহযাত্রিনী। হলেই বা পুরুষ আপনি, ভদ্রলোক তো। কি বলছেন? তাছাড়া আমি তো আপনার মেয়ের বয়সী। মনে হলো সহযাত্রীর কথাটা বলে মৃদু হাসল। আমি আপনার চাইতে বয়সে অনেক ছোট। আমাকে তুমি বলেই ডাকবেন। আমার নাম নন্দিনী। আমি কোনো জবাব দিলাম না। মনে হচ্ছিল এলো কি করে আর কখনই বা এলো মেয়েটি আমার এই কূপের মধ্যে? আশ্চর্য লাগবারই কথা। সহযাত্রিনী বলে যেন আমার মনের কথার জবাব দিল। প্রতি রবিবারই তো আমি আসি। প্রতি রবিবার? কোথা থেকে আসছো তুমি? কেমন যেন কৌতুক বোধ করি। আলাপ শুরু করি। টাটানগর থেকে? না। তবে? তারও আগে থেকে। কোথা থেকে? রাউরকেল্লা থেকে। ভাবছেন তাহলে টাটানগরে যখন আপনি কূপেতে উঠলেন আমাকে এখানে দেখতে পেলেন না? কেন? তাই না? আমাকে সবাই দেখতে পায় না, দেখতে দিই না। তবে আপনাকে দেখা দিলাম কেন, তাই না? আপনাকে আমি চিনি। আমাকে চেনো? কত লেখা আপনার পড়েছি, তাই তো আলাপ করবার লোভটা সম্বরণ করতে পারলাম না। আমাকে নিয়ে একটা গল্প লিখবেন? গল্প? হ্যাঁ, নন্দিনী নামের একটি মেয়ের গল্প। শুনবেন আমার গল্পটা? বলো। সুকৃতি চৌধুরী একজন ইঞ্জিনিয়ার আজ, কিন্তু একদিন যখন সে ছাত্র মাত্র তখন থেকেই আমাদের আলাপ। ও বলেছিল আমায় বিয়ে করবে। তারপর হঠাৎ একদিন এসে বলল চাকরি পেয়েছি রাউরকেল্লায়। সেখানে জয়েন করতে গেল। বলে গেল মাস দুয়ের মধ্যে ফিরে এসে আমায় বিয়ে করে নিয়ে যাবে। বিয়ে হলো? কই হলো? 1 মাস, 2 মাস, 5 মাস যখন কেটে গেল ওর কোনো সাড়া নেই। চিঠি দিয়েও কোনো জবাব নেই। তখন আমি ব্যস্ত হয়ে উঠলাম, কারণ আমার অবস্থা সংকটাপন্ন। আমি মা হতে চলেছি। বলো কি? তাই অন্য উপায়ে হয়ে ছুটে গেলাম রাউরকেল্লায়। খুঁজে পেলে তাকে? সে তখন বিয়ে করে অন্য একটি মেয়েকে নিয়ে সংসার পেতেছে। মনের আনন্দে
চাকরি করছে। তুমি কিছু জানতে পারোনি? না, সন্দেহ করিনি। তাহলে ফিরে এলাম তাকে কিছু না বলেই। কি হবে? সেই মেয়েটি তো কোনো দোষ করেনি, তার সংসারটা ভেঙে দেব? সেও তো আমার মতনই একটা মেয়ে। তাই চলে এলাম নিঃশব্দে। চলে এলে? হ্যাঁ, সেও এমনই এক শনিবারের রাত। তারপর আর কি, ফিরে যাব কোথায়? বাড়িতে আমার পরে সন্দেহের দৃষ্টি বর্ষিত হতে শুরু করেছে। সবাই আমার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে। মেয়েটি কেঁদে উঠল, ফুলে ফুলে কাঁদতে লাগলো। আমি কি বলবো বুঝে পাই না। হঠাৎ ওই সময় নন্দিনী উঠে দাঁড়ালো, কূপের দরজা খুলে বের হয়ে গেল। কোথায় গেল? তাড়াতাড়ি আমি উঠে পড়লাম। মৃদু আলো করিডোরে। দেখলাম মেয়েটির দরজা খুলে বাইরে চলে গেল। কেমন কৌতূহল হলো। দূর থেকে তাকে অনুসরণ করলাম। করিডোরের দরজা খুলে বাইরে এলাম। দেখি তখন সেখানে কেউ নেই, কেবল কামরার একটা দরজা হাঁ করে খোলা। ধক করে উঠলো বুকের ভেতরটা। কি সর্বনাশ! মেয়েটি চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়লো না তো? খোলা দরজা থেকে তাকালাম পথের দিকে। বাইরে অন্ধকার। হঠাৎ যেন নন্দিনীর গলা স্পষ্ট কানের পাশে শুনতে পেলাম, যান, গিয়ে শুয়ে পড়ুন। আপনাকে কষ্ট দিলাম, মনে কিছু করবেন না। কখন ফিরে এসেছে কূপের মধ্যে? কখন শুয়ে পড়েছি কিছুই মনে নেই। ঘুম ভাঙলো যখন ট্রেনটা হাওড়া স্টেশন ইন করছে। আজ ট্রেন একটু আগেই পৌঁছেছে, যা রাউরকেল্লা সাধারণত পৌঁছায় না। ধন্যবাদ। গল্পটি এই পর্যন্তই। এর পরের গল্পের জন্য অপেক্ষা করুন।